চলছে। এটা পজিটিভ একটা নিউজ, একেবারেই কিছুটা হলেও স্বস্তি। হরমুজ প্রণালী যেভাবে বন্ধ করা আছে জানিয়ে রীতিমতো টেনশন তৈরি হয়েছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধের যে আবহ যুদ্ধ চলছে এবং তারপর থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সেখান থেকে তেল বোঝাই জাহাজগুলি দাঁড়িয়ে রয়েছে। জাহাজের মালিকরা তারা সরকারের কাছে, বিশ্বের বিভিন্ন নেতার কাছে তারা আবেদন জানাচ্ছিলেন। এই পরিস্থিতিতে লাইবেরিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার সেনলং, যা কিনা যেরকম তুমি বললে 1,35,335 মেট্রিক টন সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইতে পৌঁছেছে। গতকাল বিকেল 4টের দিকে যেই জাহাজটি মুম্বাইতে পৌঁছায় এবং আনডকিং এর কাজ এখন চলছে। আনডকিং এর জন্য গড়ে 60 ঘন্টা সময় লাগে। নিরাপত্তার কারণে বিপজ্জনক অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াতের সময় জাহাজটি তার আইএস ট্র্যাকিং সিস্টেমটি অস্থায়ীভাবে অক্ষম করে দেয়। 9 মার্চ এই ট্র্যাকিং সিস্টেমে পুনরায় তারা ধরা দেয় এবং 11ই মার্চ মুম্বাইতে আনডকিং করতে এবং সেফলি এই চেনটা, সাপ্লাই চেনটা করতে কতদিন সময় লাগবে এবং এতে আমাদের কতটা সুবিধা হবে? সুবিধা যথেষ্ট হবে। আনডকিং হলে এই 1,35,335 মেট্রিক টন তেল, দেশে যে তেলের সংকট, যদিও এই মুহূর্তে সরকারিভাবে যে জানানো হয়নি তেলের কোনো সংকট রয়েছে কিনা, কিন্তু মজুদ বেড়ে গেল, এটাই বড় খবর এই মুহূর্তে। ট্যাঙ্কারটি মুম্বাইতে ডক করেছে এবং পূর্ব মুম্বাইয়ের মাহুলের শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল সরবরাহ করবে, অর্থাৎ দেশের যে তেল শোধনাগার সেখানে এই তেল যাবে এবং এই আনডকিং এর কাজ সাধারণত গড়ে 60 ঘন্টা সময় লাগে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্রায় 2.5 দিন সময় লাগবে। এই 2.5 দিনের মধ্যে জাহাজ থেকে 1,25,335 মেট্রিক টন তেল মুম্বাইয়ের যে সমস্ত অপরিশোধিত তেল সংশোধনাগার রয়েছে সেখানে পৌঁছবে, সেখান থেকে পরিশোধিত হয়ে তেল সাধারণ মানুষের ব্যবহারের জন্য এবং সেগুলি বন্টনের কাজে লাগবে। সঙ্গে থাকো, আমরা কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে। শুভাশিস দা, যে ছবি আমরা দেখাচ্ছি এটা অত্যন্ত একটা সুখবর যে একেবারে তেল ভর্তি জাহাজ মুম্বাইতে এসে পৌঁছেছে, আনডকিং প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতের জন্য এটা কত বড় রিলিফ? দেখুন, ভারত বরাবরই ব্যালেন্স ডিপ্লোমেসির বার্তা ছড়াবার চেষ্টা করেছিল গোটা পৃথিবীর কাছে। এটা একটা ডিলাইটফুল অ্যাক্টিভিটি যে গোটা পৃথিবী সেটাকে রেকগনাইজ করতে শুরু করেছে। কাইনেটিক কোনো সলিউশন দিতে পারে না, কাইনেটিক টেম্পোরারি অ্যাগ্রেশনকে আরো অ্যাগ্রেভেট করতে পারে, কিন্তু কাইনেটিকের মাধ্যমে যে কোনো সলিউশন আসে না সেটা ভারত আবার বুঝিয়ে দিল তার ডায়ালগ ডিপ্লোমেসি এবং তার ব্যালেন্স ডিপ্লোমেসির মাধ্যমে। যেই ধরনের বার্তা গোটা পৃথিবীর কাছে পৌঁছলো তাতে ইরান বুঝতে বাধ্য হলো যে ভারতের সাথে তার ব্যালেন্সটা রাখাতেই তার গেইন, এবং সেজন্যই আজকে তারা হরমুজ প্রণালীতে ভারতবর্ষকে আলাদা করে একটা ব্যাকগেট দেওয়ার জন্য উদ্যত হলো। শুধুমাত্র কি ইরানই বুঝলো নাকি একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাও বুঝলো? ট্র্যাক টু ডিপ্লোমেসিতে সবসময় একটা সফট বার্তার জায়গা থাকে, সব কথা মুখের উপরে বলতে হয় না, কিছু কথা বুঝালেও বুদ্ধিমানরা বুঝে যায়। সুতরাং যাদের বোঝা তারা বুঝে গেছে অলরেডি। তা আমাদের ভারতবর্ষের ইনভেস্টমেন্ট নিয়ে রিলায়েন্স ওখানে পৌঁছে গিয়েছে। সুতরাং আগামী 20 বছর আমেরিকা ইজ আওয়ার কাস্টমার ইন এনার্জি সার্কিট, এবং সেটা আমেরিকা বুঝেছে বলেই আমেরিকা সব বিষয়ে কথা বলবে না। যদি তাদের প্রেসিডেন্ট টুইট করে সেটা তার ইউজার আইডি আর পাসওয়ার্ডের প্রবলেম। তাহলে আমরা কি এটা বলতে পারি শুভাশিস দা, মানে এটা প্রথম ধাপ, একবার যদি যাতায়াত শুরু হয়ে যায় তাহলে এর পরবর্তী সময়তেও আমাদের আর কোনো সমস্যা হবে না, এটা আমরা ধরে নিয়ে এগোতেই পারি? দেখুন, এটা সম্ভবত ব্যাচ ট্রানজাকশনের মধ্যে দিয়ে হয়। এটা এরকম নয় যে একবার বলে দিল তারপর থেকে যেতেই শুরু করবে, এরকম নয়। এভরি টাইম দের ইজ স্পেশালাইজ ডিপ্লোম্যাটিক পাস গেট। এবার তার জন্য নেগোশিয়েট করতে হয় এবং সব জিনিসে নেগোসিয়েশনের ব্যাপার আছে। হতে পারে এরকম ভাববেন না যে শুধু তেলের সাথে তেলই নেগোশিয়েট করে, তেলের জন্য অনেক কিছুই নেগোশিয়েট হয়। তো সেই নেগোসিয়েশন গুলো চলতে থাকবে এবং তাতে ভারত এরকম একটার পর একটা ধাপ এগোতে থাকবে এবং তাদের ফায়দা তুলতে থাকবে। কিছু জিনিস আমাদেরও ছাড়তে হবে, কিছু জিনিস ওদেরও ছাড়তে হবে, তবেই তো রিলেশনশিপ থাকবে। আর এটার উপর বেস করে তো আমরা দেখতে পাচ্ছিলাম রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিও আবর্তিত হচ্ছিল। কোথাও কি এবার একটু ফ্রন্ট ফুটে কেন্দ্রের সরকার? দেখুন, রাজ্য রাজনীতি কেন এটা নিয়ে মানে হঠাৎ করে রেগে উঠেছিল আমি বুঝতে পারলাম না। কারণ ইরান থেকে যে তেলটা আসছে সেটা অ্যাক্টিভেট হতে, সেটাকে আপনার মার্কেটে আসতে অন্তত 1.5 থেকে 2 মাসের ব্যাপার। যেই জিনিসটা এরা পলিটিসাইজ করতে চাইছে সেটা হচ্ছে ইলেকশনের বাজারে হাওয়া গরম করা। এটার সাথে কোনো রকম কোনো মানে রিলেশনশিপই নেই আপাতত যে ঘটনাগুলো ঘটছে। সুতরাং জিও পলিটিক্সের থেকে জিওটা হাঁটিয়ে শুধু পলিটিক্সটা নিয়ে ভাবলে চলবে না। জিও পলিটিক্সে ভাবতে গেলে রাষ্ট্রীয় স্তরে ভাবতে হবে এবং রাষ্ট্রের হিতে ভাবতে হবে। সেখানে নিজের ক্ষুদ্র পলিটিক্স গুলো একটু সাইডলাইন করে ভাবলে গোটা দেশের উন্নতি হয়।
একেবারেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বাই বন্দরে পৌঁছেছে তেল ভর্তি জাহাজ, এই মুহূর্তে তাহলে যে জ্বালানি সংকট আমাদের দেশে চলছে তা কি কাটতে চলেছে? এটা কত বড় কূটনৈতিক জয় এবং এটার জন্য আমরা কতটা রিলিফ পাবো বলে আপনি মনে করেন এই তেল ভর্তি জাহাজ আসায়? দেখুন, এটাকে তো সাধুবাদ জানাতেই হবে ভারতবর্ষের সরকারের প্রচেষ্টা, ইরানের সঙ্গে ডিপ্লোমেসি চালিয়ে যাওয়া, এবং এটা একটা দীর্ঘকালীন ভিত্তিতে আলোচনা চলেছে এবং তার ভিত্তিতে আজকে মুম্বাই বন্দরে জাহাজ ঢুকলো। হরমুজ প্রণালী যত তাড়াতাড়ি আমাদের এই তেল সাপ্লাইটা দিতে পারে, যত তাড়াতাড়ি হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজগুলো ভারতবর্ষে আসতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই জ্বালানি সংকটটা মিটবে। একটা কথা মাথায় রাখবেন, হরমুজ প্রণালী দিয়ে আগে রাশিয়া এবং চীনকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষকে আজকে আমরা দেখলাম ভারতবর্ষকেও ছাড় দেওয়া হয়েছে। এটা খুব ইতিবাচক পদক্ষেপ এবং এটা দীর্ঘকালীন ভিত্তিতে যাতে চলতে থাকে, কারণ এটা সম্ভবত আমরা দেখলাম যে একটা দুটো জাহাজকে আমরা আসতে দেখছি, কিন্তু এই একটা দুটো জাহাজ দিয়ে তো এত বড় দেশের তেল সংকট মিটবে না। সেটা যাতে অবিরাম ভাবে হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের তেল আসতে পারে সেটার দিকে নজর রাখতে হবে এবং সরকারের উপর ভরসা আছে আমাদের। জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্যের কথা ভেবে আমরা সরকারের পাশে আছি, কিন্তু এটাও আবার একটা জিনিস যে আমেরিকার অঙ্গুলিহীনে আমরা দেখেছি এর আগে আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে আবার অন্যান্য জায়গা থেকে তেল কিনছিলাম। আজকে ইরান যখন ভারতবর্ষকে ছাড়পত্র দিচ্ছে বা দিয়েছে, তখন আগামী দিনে আমেরিকার চক্ষুশূল হবে কিনা ভারতবর্ষ, কিন্তু আমেরিকার কাছেও একটা বার্তা অনির্বাণ বাবু, যে কূটনৈতিক দিক থেকে কূটনৈতিক যে রিলেশনশিপ সেটার উপর ভর করেও আমরা এই মুহূর্তে যে জ্বালানি সংকট আমাদের দেশে যেটা চলছে সেটা কাটানোতে অন্তত একটা স্টেপ এগোতে পেরেছি। একদমই তাই। এবং দেখুন, আজকের দিনে ভারতবর্ষকে অন্যান্য দেশের সঙ্গে তার মৈত্রীর সম্পর্ক চালিয়ে যেতে হবে একটা কারণেই, সেটা হচ্ছে ভারতবর্ষের 140 কোটি জনগণকে সুরক্ষা দেওয়ার কথা মাথায় রাখতে হয়। তাতে যদি ভবিষ্যতে আমেরিকার শুল্ক যুদ্ধ আবার চালু হয়, আবার যদি শুল্ক বেড়ে যায়, সেটা পরের কথা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তেলের সংকটটার থেকে বেরিয়ে আসতে হবে এবং জ্বালানি নির্ভর অর্থনীতিতে ভারতবর্ষে তেলের দাম যদি বেড়ে যায়, ভারতবর্ষে আবার মূল্য বৃদ্ধি মাথাচাড়া দেবে, আবার বেকারত্ব মাথাচাড়া দেবে। সেক্ষেত্রে সরকারের এটা আমি বলবো সময়োপযোগী একদম পদক্ষেপ। আমেরিকা ভবিষ্যতে আমাদের সঙ্গে কি সম্পর্ক রাখবে সেটার দিকে না তাকিয়ে এক্ষুনি ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালিয়ে গিয়ে যাতে হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের জাহাজগুলো ভারতবর্ষে ঢুকতে পারে, ভারতবর্ষের তেলের যে ভান্ডার সেই ভান্ডারটাকে আমরা আরো স্ফীত করতে পারি, সেটার দিকে সরকারের নজর থাকা উচিত এবং সরকার সেটা করছে। আমরা ভারতবর্ষের জনগণ সরকারের সঙ্গে একটা ব্যাপারে একমত যে মানুষকে একটা প্রশ্ন এখানে করতে চাইবো, বহুবারই আপনি পজিটিভ থেকে বার্তা দিয়েছিলেন যে এখনই প্যানিক করার মতো দরকার নেই, ভারতবর্ষ যা ভাবে সেই অনুযায়ী একটা স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করে। তেলের সংকট খুব একটা ছিল যে এমনটা নয়, কিন্তু যে সামগ্রিক পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে ভারত এই মুহূর্তে সেফ জায়গায় কি রয়েছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যেমন যুদ্ধের প্রথম দিকের যে গতি প্রকৃতি এবং তার পরবর্তী প্রকৃতির মধ্যে একটা আমি বলবো সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছিল। প্রথম দিকে মনে হচ্ছিল যুদ্ধ হয়তো সাময়িকভাবে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপরে যুদ্ধের দীর্ঘসূত্রিতা চলছে এবং আগামী দিনেও যুদ্ধ কতদিনে শেষ হবে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু সমস্যাটা যেখানে সেখানে হচ্ছে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিকে ব্যাহত করছিল এবং সেক্ষেত্রে ভারতবর্ষের সরকার এই জটিলতাটাকে কাটিয়ে যেভাবে ভারতবর্ষে এই জাহাজগুলো আনবার জন্য একটা আমি বলবো আলোচনা চালিয়েছে, তাতে ভারতবর্ষের মানুষ একটু আশার আলো দেখছেন এবং প্যানিক হওয়ার কারণ নেই। সরকার এটা আশ্বস্ত করার চেষ্টা করছে। আমাদের একটা প্যানিক হওয়ার জায়গা দেখেছি আমরা গ্যাসের ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখনো অবধি পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে সেরকম কোনো অশনি সংকেত আমরা দেখতে পাইনি। গ্যাসের ক্ষেত্রে একটা আমি বলবো যে সাধারণভাবে গৃহস্থের রান্নাঘরে যাতে গ্যাসটা পৌঁছয়, সেটা যাতে সচল থাকে, রান্নাঘর যাতে সচল থাকে, মানুষ যাতে রোজ
অন্ন বস্ত্র বাসস্থানের জন্যই তো সংগ্রাম করে, সেটা যাতে ব্যাহত না হয় তার জন্য সরকারের একটা বিজ্ঞপ্তি এবং সরকারের এই যে আমি বলবো এসমা জারি করা, তাতে সাধারণভাবে মানুষের মনে হয়তো একটা অন্যরকম প্রতিক্রিয়া এসেছে। কারণ সরকার চেয়েছিল এই ব্যবস্থাটাকে সচল রাখতে, এই ব্যবস্থাটাকে সচল রাখবার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা, কিন্তু সেটা হয়তো উল্টো ভাবে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সঞ্চার করেছিল। আমি বুঝাবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না, একটু অপচয় বন্ধ করুন এবং এর সঙ্গে সঙ্গে সরকারের সঙ্গে সহযোগিতা করুন। কালোবাজারি যদি হয়, মজুতকরণ যদি হয়, কোনো অসাধু ব্যবসায়ী যদি এর লাভ ওঠানোর চেষ্টা করে, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও নজর রাখুন, প্রশাসনকে খবর দিন। সেই চেষ্টাই আমরা করছি এবং আপনাদের এই বক্তব্যগুলোই বোধহয় সাধারণ মানুষের কাছে দ্রুত গতিতে পৌঁছচ্ছে এবং যে কারণে এটাই বলতে হচ্ছে যে প্যানিক করার মতো কোনো সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়নি। অনেক ধন্যবাদ অনির্বাণ দা আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।